আমি রুমিন ফারহানা আমার বাসার সামনে একদল ছেলে লাঠি হাতে গেট ভাঙচুর করে গেল। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যারিস্টার রুমিন ফারহানার বাসায় হামলার অভিযোগ উঠেছে। রাতে তিনি নিজের ফেসবুক পেজে লাইভে এসে এই অভিযোগ করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা বাসায় হামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছেন। মধ্যরাতে একদল ছেলে লাঠি হাতে তার বাসার সামনে মহড়া দেয় বলেও অভিযোগ করেন তিনি। একই সাথে বাসার গেটে ভাঙচুর করে বিএনপির কিছু লোক, তারা সেখানে রীতিমতো হামলা চালায়, আমার নেতা কর্মীদের উপরে হামলা চালায়, আমাকে এক পাশে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থা তৈরি হয়। কেউ কেউ বর্ডার পার হয়ে রক্ষা পেয়েছেন, আপনারা কোন বর্ডার পার হবেন চিন্তা করে দেখেন। এত ভয় কেন সরকারে যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? শেখ হাসিনা ফিরবেন, তাকে ফিরতেই হবে, নিজের জন্য, আওয়ামী লীগের জন্য এবং তার দলের কোটি কোটি নেতাকর্মীর জন্য হলেও ফিরবেন, এমনই মন্তব্য করেছেন সাবেক বিএনপি নেত্রী ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। একদিকে ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণায় উত্তপ্ত রাজনীতির মাঠ, তার মাঝেই ক্ষমতাচ্যুতির ঠিক 2 বছর পর অর্থাৎ সেই 5 আগস্ট ভারত থেকেই প্রথমবার প্রকাশ্যে আসার ঘোষণা দিয়েছেন শেখ হাসিনা। এ নিয়েই যখন সরকার ও বিরোধী দলে অস্থিরতার ছাপ দেখা যাচ্ছে, তখন রুমিন ফারহানার এমন সব মন্তব্য নতুন করে ঘি ঢেলেছে আলোচনার আগুনে। কথাবার্তা সাবধানে কইের। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনিও কথাবার্তা সাবধানে বইলেন, কারণ যেখানে অন্যায়, যেখানে দুর্নীতি, সেখানেই আপনি সরাসরি প্রতিবাদ করেন। আর এই সরাসরি প্রতিবাদ করার কারণেই দীর্ঘ 17 বছর যেই দলের জন্য লড়াই করেছেন, যেই দলের জন্য সংগ্রাম করেছেন, সেই দল থেকেই আপনাকে শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়েছে। কারণ একটাই, দুর্নীতি, অন্যায়, অপকর্মের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে সরাসরি প্রতিবাদ করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কিন্তু কথায় আছে, সত্যের জয় আজ অথবা কাল। ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি স্বতন্ত্র প্রার্থী হয়েও বিপুল ভোটে জয়লাভ করে মাননীয় সংসদ সদস্য হয়েছেন, বিএনপি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সর্বোচ্চ ক্ষমতা দিয়ে, সর্বোচ্চ অর্থ দিয়েও শেষমেশ এই ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে হার মানতে বাধ্য হয়েছেন। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা এবার প্রকাশ্যে বিএনপির দুর্নীতি, অন্যায়, অপকর্মের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করার কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে হামলার অভিযোগ এসেছে। দর্শকের বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে হামলা করা হয়েছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে ব্যারিস্টার রুমিন ফারহানার উপর কেন হামলা করা হয়েছে এ বিষয়ে চাঞ্চল্যকর এবং রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসছে, যা শুনলে রীতিমতো আপনিও চমকে যাবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতি মানেই চরম বিস্ময় ও অবিশ্বাস্য সব বাক। যে ব্যারিস্টার রুমিন ফারহানা গত 1.5 দশক ধরে টকশো, রাজপথ আর জাতীয় সংসদে আওয়ামী লীগের শাসন ব্যবস্থা এবং স্বৈরাচারের বিরুদ্ধে সিংহীর মতো হুঙ্কার দিয়ে এসেছিলেন, সেই রুমিন ফারহানাকে নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে এক নজিরবিহীন ও বিস্ফোরক আলোচনার ঝোড়ো হাওয়া বইছে। হঠাৎ করেই টকশো ও পাবলিক ফোরামে তার কিছু ধারালো বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনীতি বিশ্লেষকদের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। গুঞ্জন উঠেছে, বিএনপি থেকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কৃত হওয়ার পর ব্যারিস্টার রুমিন ফারহানা কি তবে নিজের পলিটিক্যাল রোডম্যাপ সম্পূর্ণ বদলে ফেলেছেন? তিনি কি রাজনৈতিক কোনো নতুন অক্ষ বা প্ল্যাটফর্ম তৈরির পথ উন্মোচন করছেন, নাকি বাবার গড়া ঐতিহাসিক রাজনীতির ধারাকে আঁকড়ে ধরে এক নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছেন? সাম্প্রতিক বিভিন্ন সাক্ষাৎকার ও আন্তর্জাতিক মিডিয়ার অনুষ্ঠানে রুমিন ফারহানার কিছু স্পষ্ট পর্যবেক্ষণ রাজনীতির বোদ্ধাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ফ্যাসিস্টকে কেউ ফিরতে দেবে না, যদি ফেরে আপনাদের ব্যর্থতার কারণেই ফিরবে। তিনি মুক্ত বাকস্বাধীনতার আইনি দোহাই দিয়ে স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনার শাসনামলে যেভাবে লন্ডনে অবস্থানরত তারেক রহমানের বক্তব্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, ঠিক একইভাবে আজ রাজনৈতিক বাকস্বাধীনতা রুদ্ধ করার এক নীতিগত দ্বিচারিতা শুরু হয়েছে। তিনি আরও স্মরণ করিয়ে দিয়েছেন, যে কোনো প্রধান রাজনৈতিক দলের লাখ লাখ সমর্থক এবং তৃণমূলের অবস্থানকে মনস্তাত্ত্বিক চাপ বা নিছক দমনপীড়ন দিয়ে মুছে ফেলা সম্ভব নয়, বরং তাদের গণতান্ত্রিক রাজনৈতিক প্রক্রিয়ায় সঠিক উপায়ে হ্যান্ডেল না করা গেলে দেশে দীর্ঘমেয়াদী ও স্থিতিশীল এবং
সংকট তৈরি হতে পারে যা বিএনপির সামাল দেওয়া কঠিন। এই বক্তব্যগুলোর সামনে আসতেই রুমিনের এক সময়ের রাজনৈতিক সতীর্থ এবং সমালোচকরা আঙ্গুল তুলে অশালীন আক্রমণ শুরু করেছেন। কেউ কেউ বলছেন তিনি নাকি পরোক্ষভাবে সুশীলতার আড়ালে বিজাতীয় কোনো এজেন্ডা বা বিপরীত মেরুর প্ল্যাটফর্ম প্রমোট করছেন, আওয়ামী লীগকে দেশে ফেরানোর প্রচেষ্টা চালাচ্ছেন। তবে রুমিন সমর্থকদের দাবি এটি কোনো দলীয় দালালি নয়, বরং একজন অক্সফোর্ড লন্ডন ফেরত স্বাধীন ব্যারিস্টার ও নিরপেক্ষ আইন প্রণেতার সাহসী সংবিধানসম্মত পর্যবেক্ষণ। ব্যারিস্টার রুমিন ফারহানার এই আত্মমর্যাদার লড়াই কিন্তু হুট করে তৈরি হয়নি। 17 বছর ধরে বিএনপির কেন্দ্রীয় রাজনীতিতে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাজপথে টিয়ারশেল খেয়েছেন, মিডিয়ার মুখোমুখি দাঁড়িয়ে দলের ঢাল হয়েছেন। কিন্তু 2026 সালের নির্বাচনে দলীয় হাইকমান্ড জোটের শরিক দল জমিয়তে ওলামায়ে ইসলামীকে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ছেড়ে দিলে রুমিনকে চরম বঞ্চনার শিকার হতে হয়। বাবার আপোষহীন রক্তের উত্তরাধিকার বহন করে রুমিন ফারহানা কোনো তোষামত না করে একাই নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াইয়ের ময়দানে নেমে পড়েন। হাস প্রতীক নিয়ে বিএনপি জোট প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের বিরুদ্ধে 1,18,000-এরও বেশি ভোট পেয়ে 38,000-এরও বেশি বিশাল ব্যবধানে বিজয়ী হয়ে নিজের অপ্রতিরোধ্য জনবৃত্তির প্রমাণ দেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অজুহাতে বিএনপি তাকে স্থায়ীভাবে বহিষ্কার করলেও রুমিনের জনপ্রিয়তাকে রুখতে পারেনি। বিজয়ী হয়ে এলাকায় ফুল দিতে গেলে কিংবা 21শে ফেব্রুয়ারিতে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গেলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়েন তিনি। ছিঁড়ে ফেলা হয় শ্রদ্ধার ফুল। পরবর্তীতে বিএনপির শীর্ষ নেতাদের সাথে রাজপথ এবং ফেসবুকে তীব্র বাকযুদ্ধ ও কটু বাক্য বিনিময়ের পর রুমিন ফারহানা প্রমাণ করেছেন তিনি কারো অনুকম্পায় রাজনীতি করার পাত্র নন। রাজনীতি বিশ্লেষকরা বলছেন ব্যারিস্টার রুমিন ফারহানার ধমনীতে বইছে আপোষহীনতার ঐতিহাসিক রক্ত। তিনি 1948 সালের ভাষা আন্দোলনের প্রথম কারাবন্দী জাতীয় নেতা অলি আহাদের একমাত্র সন্তান। অলি আহাদ সেই বিরল ও কিংবদন্তি ব্যক্তিত্ব যিনি 1947 পরবর্তী পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। 1957 সালের ঐতিহাসিক কাগমারি সম্মেলনে মাওলানা ভাসানীর সাথে সাম্রাজ্যবাদ বিরোধী রাজনীতিতে শরিক হয়েছিলেন। তিনি শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী এবং শেখ মুজিবুর রহমানের মতো নেতাদের সাথে সমকক্ষ হিসেবে রাজনীতি করেছেন, কিন্তু নীতির প্রশ্নে কোনোদিন কোনো ক্ষমতার কাছে মাথা নোয়াননি। পরবর্তীতে আওয়ামী লীগের সাথে ঝামেলা হওয়ার পর ডেমোক্রেটিক লীগ গঠন করে ক্ষমতার বাইরে থেকে লড়াই করেছেন। ইরশাদ বিরোধী আন্দোলনে সামরিক স্বৈরাচারের নির্যাতন সহ্য করেছেন। রুমিন ফারহানা বারবার স্মরণ করিয়ে দেন তিনি সেই অলি আহাদের রক্ত যিনি কেবল একটি সংসদীয় আসন বা ক্ষমতার উচ্ছিষ্টের জন্য কারো গোলামি করতে রাজনীতিতে আসেননি। এখন রাজনীতিতে চিরস্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই। রুমিন ফারহানার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে এখন 3টি বড় রাজনৈতিক পথ উন্মুক্ত দেখছেন অভিজ্ঞ বিশ্লেষকরা। 1. পিতার ডেমোক্রেটিক লীগের পুনর্জাগরণ। অলি আহাদের প্রতিষ্ঠিত ও জাতীয় ইতিহাসের অংশ ডেমোক্রেটিক লীগকে নতুন প্রজন্মের সামনে আধুনিক মোড়কে পুনরুজ্জীবিত করে নিজের একক নেতৃত্বে দেশে এক শক্তিশালী স্বতন্ত্র তৃতীয় ধারা তৈরি করা। 2. স্বতন্ত্র শক্তির অক্ষ গঠন। সংসদে বসে নির্দলীয় ও বিকল্প বিরোধী নিরপেক্ষ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে গণমানুষের অধিকার, সংবিধান ও সুশাসনের পক্ষে কথা বলে সরকারের চরম ভুলত্রুটিগুলোকে আইনি ও রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ করা। 3. জাতীয় ও আন্তর্জাতিক আইনি ফ্রন্টার রোল। সুশীল সমাজের পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার ফোরাম ও উচ্চ আদালতে সংবিধান ও আইনের শাসন প্রতিষ্ঠায় একজন শীর্ষ ধারালো ব্যারিস্টার হিসেবে নিজের ভূমিকা পালন করা। ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে অগ্নিকন্যা বলা হয়, যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে আদর্শিত হয়ে তিনি বাংলাদেশে রাজনীতি করেছেন। তার বাবাও একজন রাজনীতিবিদ ছিল, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতিতে আসা এবং তার রাজনীতি সম্পূর্ণই অন্যরকম এবং ভিন্ন রকম ছিল। ব্যারিস্টার রুমিন ফারহানা ছোট থেকেই চঞ্চল ছিল এবং তিনি কাউকে পরোয়া করে কখনোই কোনো কথা তিনি বলেননি। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানা দীর্ঘ 17 বছর যেই দলের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, যেই দলের দুর্দিনের সময় তিনি দলের কাণ্ডারি হিসেবে ছিলেন, সেই ব্যারিস্টার রুমিন ফারহানাকেই দলের সুখের সময়, আনন্দের সময় এই ব্যারিস্টার রুমিন ফারহানাকেই সেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। কারণ একটাই, ব্যারিস্টার রুমিন ফারহানা যেখানে অন্যায় দেখেন, যেখানে দুর্নীতি দেখেন, সেখানেই তিনি সরাসরি প্রতিবাদ করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা এই সরাসরি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া, গণমাধ্যমে, টকশোতে, সব জায়গায় তিনি তার দলের
সব ধরনের দুর্নীতি অন্যায় অপকর্মের বিরুদ্ধে সরাসরি কথা বলেন, যে কারণেই অনেক সময় অনেক বড় বড় নেতাদের গায়ে লাগার কারণে সেই সমস্ত নেতাকর্মীরাই বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এই ব্যারিস্টার রুমিন ফারহানাকেই দল থেকে চিরতরে সরিয়ে দিয়েছেন। তারা হয়তো মনে করেছে ব্যারিস্টার রুমিন ফারহানাকে যদি দল থেকে বহিষ্কার করা হয়, তাকে দল থেকে যদি সরিয়ে দেওয়া হয়, তাহলে ব্যারিস্টার রুমিন ফারহানা রাজনীতি থেকে চিরতরে নিশ্চুপ হয়ে যাবেন, চিরতরে শেষ হয়ে যাবেন। তার রাজনীতি এখানেই চিরতরে নিশ্চুপ হয়ে যাবে। কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা কত বড় একজন, তিনি হেভিওয়েট নেতা নেত্রী এবং তিনি যে কত বড় একজন রাজনীতিবিদ সেটা তিনি এবার প্রমাণ করে দেখিয়ে দিলেন। বিএনপি তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে, সব ধরনের ক্ষমতা দিয়ে, সব ধরনের অর্থ সম্পদ ব্যয় করেও কিন্তু এই ব্যারিস্টার রুমিন ফারহানাকে কোনোভাবেই দাবাতে পারেনি, তাকে রাজনীতি থেকে বিন্দু মাত্র পিছু হটাতে পারেনি। ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হয়েও তিনি বিপুল ভোটে জয়লাভ করে তিনি কিন্তু মাননীয় সংসদ সদস্য হয়েছেন। তিনি দেখিয়ে দিলেন যে মানুষের পক্ষে কাজ করতে গেলে, মানুষের পাশে থাকতে গেলে কোনো দল লাগে না, কোনো মত লাগে না, বরং মানুষের সাথে মানুষের পক্ষ হয়ে কাজ করতে গেলেই মানুষ তার পক্ষ হয়ে মানুষ তাকে সব সময় পাশে রাখবে এবং মানুষ তাকে মনে করবে, যা প্রমাণ করে দিয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। যে কারণেই ব্যারিস্টার রুমিন ফারহানাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই বিএনপি অনেক ধরনের অনেক ষড়যন্ত্র করেছে, কিন্তু শেষ পর্যন্ত বিএনপি সরকার ব্যর্থ হয়েছেন এই ব্যারিস্টার রুমিন ফারহানার কাছে। সেই ব্যারিস্টার রুমিন ফারহানা এখনও এই দুর্নীতি অন্যায় অপকর্মের বিরুদ্ধে সরাসরি কথা বলেন, যে কারণেই বিএনপির সব ধরনের দুর্নীতি অন্যায় অপকর্মের বিরুদ্ধে কথা বলার কারণেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার উপরে একের পর এক হামলা এবং তার উপর কিন্তু একের পর এক চাপ সৃষ্টি হয়েছে। দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার বিষয়ে আপনার কি মতামত সেটা আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।